হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস অফ বং বায়োলার্নেট। বং বায়োলার্নেটের আজকের ক্লাসের টপিক হলো কোষ প্রাচীর বা সেল ওয়াল। এই যে কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায়। কেন শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায়? উদ্ভিদ কোষের আমরা সবাই জানি উদ্ভিদের শুধুমাত্র চলন রয়েছে উদ্ভিদের গমনে, অর্থাৎ উদ্ভিদ স্থান পরিবর্তন করতে পারে না। সেই জন্য উদ্ভিদ যেহেতু এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তাকে বিভিন্ন প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে হয়। সেই প্রতিকূল পরিবেশে উদ্ভিদ কোষের সুরক্ষার জন্য অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন হয়, আর সেই অতিরিক্ত সুরক্ষায় প্রদান করে কোষ প্রাচীর। তাহলে চলো আজকে কোষ প্রাচীরের ক্লাসটা শুরু করা যাক। দেখো, এইখানে প্রথমে আমরা জানবো কোষ প্রাচীরের সংজ্ঞা। আরেকটা কথা বলে রাখি, এই কোষ প্রাচীর কিন্তু মৃত হয়। কোষ পর্দা যেমন হয় সজীব এবং স্থিতিস্থাপক হয়, কোষ প্রাচীর দৃঢ় হয় এবং মৃত কোষ হয়। ঠিক আছে, চলো তাহলে দেখে নিই। দেখো, কোষ প্রাচীরের সংজ্ঞাটা দেখো, উদ্ভিদ কোষের কোষ পর্দা বা প্লাজমা পর্দার বাইরে, কোষ পর্দাকে প্লাজমা পর্দাও বলা হয়। এই প্লাজমা পর্দার বাইরে যে জড়, পুরু এবং ভেদ্য ও সেলুলোজ নির্মিত যে আবরণ থাকে তাকে কোষ প্রাচীর বলা হয়। তাহলে উদ্ভিদ কোষের যে কোষ পর্দা রয়েছে, এই কোষ পর্দার বাইরে জড়, পুরু, ভেদ্য এবং সেলুলোজ নির্মিত, যেটা সেলুলোজ হচ্ছে কি এক ধরনের কার্বোহাইড্রেট, পলিমার অফ গ্লুকোজ, সেই সেলুলোজ নির্মিত যে আবরণী তাকেই বলা হয় কোষ প্রাচীর। এবারে কোষ প্রাচীরের উৎপত্তি দেখে নাও। কোষ প্রাচীর কোথা থেকে উৎপত্তি হয়? এন্ডোপ্লাজমিক জালিকা এবং গলজি বডি কোষ প্রাচীর গঠনে সহায়তা করে। দুটো কোষীয় অঙ্গাণু কোষের মধ্যে, গলজি বডি এবং এন্ডোপ্লাজমিক জালিকা, এই দুটো কিন্তু কোষ প্রাচীর গঠনে সাহায্য করে। এরপরে রয়েছে দেখো উৎপাদন প্রক্রিয়া। কোষ প্রাচীর কিভাবে উৎপত্তি হয়? কোষ বিভাজনের টেলোফেজ দশায়, কোষ বিভাজনের যে মাইটোসিস কোষ বিভাজন রয়েছে, মাইটোসিস কোষ বিভাজনের চারটা দশা রয়েছে। কি কি চারটা দশা? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। এর যে লাস্ট দশা টেলোফেজ দশায় যখন সাইটোপ্লাজমের বিভাজন হয়, অর্থাৎ যখন সাইটোকাইনেসিস ঘটে। প্রথমে নিউক্লিয়াসের বিভাজন ঘটে, যেটাকে ক্যারিওকাইনেসিস বলা হয়, তারপরে সাইটোকাইনেসিস দশাটা ঘটে। সেই সাইটোপ্লাজমের বিভাজনের সময় কোষের যে বিষুব রেখা বরাবর, অর্থাৎ কোষের মাঝ অঞ্চল বরাবর ফ্রাগমোপ্লাস্ট নামক, ফ্রাগমোপ্লাস্ট, এটা ভালো করে দেখে রাখো তোমরা, ফ্রাগমোপ্লাস্ট নামক এক প্রকার পেকটিন জাতীয় বহু শর্করা জমে কি করে? একটা সেল প্লেট বা কোষ পাট গঠন করে। এই সেল প্লেটটাই পরে মধ্যচ্ছদায় রূপান্তরিত হয়। এই যে মাঝখানের অঞ্চলটা দেখো, এটা মধ্যচ্ছদা অঞ্চল। তাহলে এটা কিভাবে তৈরি হয়? এই যে কোষ বিভাজনের টেলোফেজ দশায় যখন বিষুব রেখায় বরাবর ফ্রাগমোপ্লাস্ট নামক এক প্রকার পেকটিন জাতীয় বহু শর্করা জমা হয়, ওই বহু শর্করাটাই জমা হয়ে একটা সেল প্লেট গঠন করে বা কোষপাত। ওই সেল প্লেটটাই পরে মধ্যচ্ছদায় রূপান্তরিত হয়ে যায় এবং তারপরে এই মধ্যচ্ছদার উপরে কি হয়? বিভিন্ন ধরনের রাসায়নিক বস্তু জমা হয়ে যায় এবং জমা হয়ে কোষ প্রাচীর গঠন করে, কোষ প্রাচীর গঠন করে। এভাবে তাহলে কোষ প্রাচীরের উৎপত্তি হয়। দেখো, এরপরে তাহলে আমরা যেটা জানবো সেটা হলো কোষ প্রাচীরের গঠন। পরিণত উদ্ভিদ কোষে যে কোষ প্রাচীর রয়েছে, পরিণত উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের তিনটে অংশ দেখা যায়। এখানে দেখো এঁকেছি, একটা মধ্যচ্ছদা, একটা মুখ্য প্রাচীর আর একটা গৌণ প্রাচীর, আর তার ভেতরে প্লাজমা পর্দা বা কোষ পর্দা থাকে। তাহলে এই যে তিনটে অংশ, এই তিনটে অংশের গঠন আমরা জানবো। দেখো, এই যে মধ্যচ্ছদা, প্রথমেই আমি যখন কোষ প্রাচীরের উৎপত্তি বলেছিলাম তখন বলেছিলাম যে এই যে মধ্যচ্ছদাটা পেকটিন নামক বহু শর্করা দিয়ে গঠিত হয়। আর এই মধ্যচ্ছদার সংজ্ঞা তাহলে কিভাবে দেওয়া যাবে? দেখো, এই যে মুখ্য প্রাচীর রয়েছে বা যেটা প্রাথমিক কোষ প্রাচীর রয়েছে, এই প্রাথমিক কোষ প্রাচীরের দুটো যে প্রাথমিক কোষ প্রাচীর, তাদের মাঝখানে যে স্তরটা থাকে তাকেই আমরা মধ্যচ্ছদা বলবো। এই যে স্তরটা, এই স্তরটা দেখতে পাচ্ছ, এটা মধ্যচ্ছদার অংশ। এটা তাহলে পেকটিন নির্মিত কোলোয়েড জাতীয় পদার্থ দিয়ে তৈরি হয়। এর পরেরটা দেখো, এর পরের গঠনটা কি রয়েছে? এই যে মুখ্য প্রাচীর। তাহলে মুখ্য প্রাচীর কোনটাকে বলবো? যে দুটো মধ্যচ্ছদার পাশে, দুপাশে যে প্রাথমিক স্তর গঠিত হয়, মধ্যচ্ছদার দুপাশে যে দুটো প্রাথমিক স্তর গঠিত হয়েছে, এখানে দেখো এটা মধ্যচ্ছদা, এর এপাশে আর এপাশে দুটো প্রাথমিক স্তর গঠিত হয়েছে, এটাকেই বলা হয় তাহলে মুখ্য প্রাচীর বা প্রাথমিক কোষ প্রাচীর বলা হয়। এই যে মুখ্য প্রাচীর বা প্রাথমিক কোষ প্রাচীর, এটা প্রধানত সেলুলোজ দিয়ে তৈরি হয়, তবে এর মধ্যে সামান্য পরিমাণে পেকটিন, লিগনিন, সুবেরিন এগুলোও থাকে। এই প্রাচীরটা সাধারণত 1 মিলিমিটার থেকে 1 মাইক্রোমিটার থেকে 3 মাইক্রোমিটার পর্যন্ত পুরু হতে পারে। আবার পাতার যে আবরণী কোষ প্রাচীর থাকে, সেখানে মোম জাতীয় কিউটিন নামক এক ধরনের পদার্থ থাকে সেই কোষ প্রাচীরে। সেই জন্য পাতার যে আবরণী কোষটা হয় অনেকটা চকচকে টাইপের হয়, যেখানে ওই যে মোম জাতীয় কিউটিন পদার্থটার জন্য ওখানে বাষ্পমোচন রোধ করতে সাহায্য করে। উদ্ভিদ যতটা জল শোষণ করলো সবটাই যদি বাষ্পমোচনের মাধ্যমে বেরিয়ে যায় তাহলে তো অসুবিধা আছে। সেই জন্য বিশেষ করে মরু অঞ্চলের উদ্ভিদে, যেখানে জল সংরক্ষণ, উদ্ভিদের মধ্যে জল সংরক্ষণ
সংরক্ষণ করার প্রয়োজন রয়েছে সেখানের উদ্ভিদের পাতার মধ্যে এই মোম জাতীয় কিউটিন যে আবরণীটা খুব ভালোভাবে বোঝা যায়। এই কিউটিন আবরণীটা কি করে, বাষ্পমোচন রোধ করতে সাহায্য করে। এবার দেখো গৌণ কোষ প্রাচীর। এই যে গৌণ কোষ প্রাচীর, তাহলে এর পরে যে প্রাথমিক স্তর রয়েছে, প্রাথমিক যে কোষ প্রাচীরগুলো রয়েছে, প্রাথমিক কোষ প্রাচীরের ভেতরের দিকে, এটা দেখো এই প্রাথমিক কোষ প্রাচীরের এটা ভেতরের দিকের অংশ, অর্থাৎ কোষ পর্দার সংলগ্ন অংশ। আর এটাও একটা কোষ, এই সাইডে একটা কোষ রয়েছে ভেতরে, এইটা প্রাথমিক স্তরের ভেতরের দিকে কোষ পর্দার সংলগ্ন যে স্তরটা, সেটাকে আমরা কি বলবো, গৌণ কোষ প্রাচীর বলবো। এই গৌণ কোষ প্রাচীরটা একটু পুরু টাইপের হয়। কতটা পুরু দেখো, 5 থেকে 10 মাইক্রোমিটার পর্যন্ত চওড়া অর্থাৎ পুরু হয়। এই গৌণ কোষ প্রাচীর কোথায় দেখা যায় সাধারণত, শিরাত্মক কলা বা মৃত কোষে এই গৌণ কোষ প্রাচীর দেখা যায়। এটা কি কি দিয়ে তৈরি হয়, সেলুলোজ, হেমিসেলুলোজ, কিউটিন, লিগনিন, সুবেরিন, ক্যালসিয়াম কার্বনেট, সিলিকা, ক্যালসিয়াম অক্সালেট, এই সমস্ত অজৈব লবণ দিয়ে তৈরি হয়। কোনো কোনো ক্ষেত্রে আবার দেখা যায় এই গৌণ কোষ প্রাচীরের ভেতরে আবার প্রগৌণ কোষ প্রাচীর দেখা যায়। সেই প্রগৌণ কোষ প্রাচীর জাইলান নামক একটা পদার্থ দিয়ে তৈরি হয়। জাইলান নামক একটা পদার্থ দিয়ে প্রগৌণ কোষ প্রাচীর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, সব ক্ষেত্রে দেখা যায় না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। তো এরপরে যেটা বলার রয়েছে, এই যে শৈবাল আর ছত্রাক, এই শৈবাল ছত্রাক আর লাইকেন, এই ছত্রাক আর লাইকেনের যে কোষ প্রাচীর, এটা কি দিয়ে তৈরি হয় দেখো, কাইটিন নামক একটা পদার্থ দিয়ে তৈরি হয়। ছত্রাক আর লাইকেনের কোষ প্রাচীর, ছত্রাক ও লাইকেন, এদের কোষ প্রাচীর এই কাইটিন নামক পদার্থ দিয়ে তৈরি হয়। তাহলে এই ছিল কোষ প্রাচীরের মোটামুটি গঠন। এবার দেখো আজকের যে লাস্ট পার্ট, আমরা কোষ প্রাচীরের গঠন দেখলাম, এরপরে আমরা কোষ প্রাচীরের কাজটা পড়ে নেব। দেখো কোষ প্রাচীরের কাজ খুবই সোজা, তোমরা সবাই জানো কম বেশি, তবুও আমি বলে দিচ্ছি। দেখো কোষ প্রাচীরের এই যে কোষ প্রাচীর, প্রথমেই বলেছি উদ্ভিদ কোষকে অতিরিক্ত সুরক্ষা প্রদান করা একটা কাজ, উদ্ভিদ কোষের আকৃতি প্রদান করে, উদ্ভিদ কোষকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে বা যান্ত্রিক শক্তি যোগায়। আর এই যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের মধ্যে এই যে ছিদ্রপথ রয়েছে, এগুলোকে প্লাজমোডেসমাটা বলা হয়। আগের দিন বলেছিলাম ক্লাসে, এই যে প্লাজমোডেসমাটা দুটো সন্নিহিত যে কোষ থাকে, দুটো সন্নিহিত কোষের মধ্যে সংযোগ স্থাপন করে, ফলে কি হয়, দুটো কোষের মধ্যে খনিজ লবণ, বিভিন্ন পদার্থ, জল, এই সমস্ত সংযোগ মানে এই সমস্ত এর মধ্যে আদান প্রদান হয় এই প্লাজমোডেসমাটার মাধ্যমে, যেটা কোষ প্রাচীরের মধ্যে থাকে। এরপরে রয়েছে দেখো কোষ প্রাচীরে দুটো, এই যে প্লাজমোডেসমাটা তাহলে দুটো কোষের মধ্যে সংযোগ স্থাপন করছে। আর কি কাজ রয়েছে, কোষ প্রাচীরের প্রধান উপাদান তো সেলুলোজ, সেলুলোজ ছাড়াও মোম জাতীয় যে পদার্থ, কিউটিন, সুবেরিন, এই সমস্ত পদার্থ থাকে, এগুলো মোম জাতীয় হওয়ার জন্য কি হয়, উদ্ভিদের দেহ থেকে বাষ্পমোচন হারটাকে কমিয়ে দেয়। উদ্ভিদের পাতা থেকে হোক বা দেহের অন্যান্য অংশ থেকে বাষ্পমোচনের হারটাকে কমিয়ে দেয়, যার ফলে উদ্ভিদে পরিমাণ মতন জল সংরক্ষিত থাকে। তাহলে এইগুলো ছিল কোষ প্রাচীরের প্রধান প্রধান কয়েকটি কাজ। আজকের ক্লাস এতটা পর্যন্ত। ক্লাস আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, পরবর্তী কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। আজকে এতটাই, টাটা।